প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। কেমন আছেন? আছি, ভালো আছি। প্রচুর বৃষ্টি না? প্রচন্ড, একেবারে মানে মুষলধারে বৃষ্টি বলতে আজকে যেটা বলে মুষলধারে, মানে সেটাই বোঝা গেল। এবং সামান্য বৃষ্টিতে ঢাকা যেভাবে ডুবে গেল, আলোচনা করব যদি সময় পাই। প্রথম আলোর শিরোনাম, পুলিশের বাধার মধ্যেই অবরোধ, ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস, প্রধানমন্ত্রীর চীন সফর, প্রত্যাশা ছিল অনেক। দৈনিক যুগান্তর, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা, ব্যারিকেড ভেঙে অবরোধ, শুটিং স্পট, প্লট, ফ্ল্যাট, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, মতিউর পরিবারের অবৈধ সম্পত্তি। দৈনিক সমকাল, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের শিক্ষার্থীরা, ঢাকা বেইজিং যৌথ বিবৃতি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন, রোজগারের সঙ্গে খরচে ফারাক আকাশ পাতাল। কালের কণ্ঠ, কোটা সংস্কার আন্দোলন হঠাৎ উত্তপ্ত, দুর্নীতি দুর্নীতি, সে দুর্নীতি হোক পিয়নের বা আমার, প্রধান বিচারপতি বললেন। দৈনিক ইত্তেফাক, কোটা সংস্কারের ক্ষমতা সরকারের, কোটা পদ্ধতি পুনর্বহালের রায় হাইকোর্ট, বাধা মানেনি কোটা বিরোধীরা। 30 পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা স্বীকার, 47 চেকে 10.5 কোটি টাকার লেনদেন। বাংলাদেশ প্রতিদিন, সংঘাতে গড়ালো আন্দোলন, মানবজমিন, হার্ডলাইনে পুলিশ, শাহবাগে ব্যারিকেড ভাঙল শিক্ষার্থীরা। খবরের কাগজের শিরোনাম, কঠোর অবস্থানে সরকার, সরকার চাইলে কোটার হার বাড়াতে কমাতে পারে, মতিউর পরিবারের আরও অর্থ সম্পদ ক্রোক ফ্রিজের নির্দেশ। পিএসসি প্রশ্ন ফাঁস, উল্টো পিরামিড আকারে টাকার ভাগ হতো। দৈনিক দেশ রূপান্তর, প্রত্যাশা প্রাপ্তির ফারাকে চীন, উত্তপ্ত শাহবাগ সংঘর্ষ, স্কুল ছাত্রদের চেয়েও সঞ্চয় কম কৃষকের। কালবেলার শিরোনাম, 85-র মধ্যে শেষ হবে আরও 4 বিসিএস, আন্দোলনকারীরা অনড়, হার্ডলাইনে সরকার। যায় দিনের শিরোনাম, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবরোধ বিক্ষোভ। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, পুলিশ কঠোর অবস্থানে, প্রধানমন্ত্রীর সফর চীনা গণমাধ্যমে ফলাও করে প্রচার। শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাটাই আজকে আবার করতেই হচ্ছে। পুলিশের বাধার মধ্যেই অবরোধ, এবং আপনাদের পত্রিকা যুগান্তরে বিরাট ছবি ছাপা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা, ব্যারিকেড ভেঙে অবরোধ। কুমিল্লায় সংঘর্ষগুলি, আহত 26। চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জ, তালা ভেঙে রাজপথে যাবে শিক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ, হামলার প্রতিবাদে আজ বিকেল 4টায় সারা দেশে বিক্ষোভ। একই সাথে একটি যদি আপনাকে পড়ে শোনাই, মাঠে ছাত্রলীগ, সমর্থন ছাত্র দলের, ক্লাসে ফেরাতে ভিসিদেরকে চিঠি। মানে অনেকগুলো উপসর্গ বোধহয় দেখা দিল নাকি? না, পরিস্থিতিটা তো আসলে গুমট, এবং যত সহজে মনে হয়েছিল যে না, একটা মীমাংসার দিকে যাবে। কারণ ছাত্ররা যে দাবিতে আন্দোলনটা করছে, এই দাবির সঙ্গে কিন্তু নীতিগতভাবে অধিকাংশ মানুষই একমত। এবং আপনি লক্ষ্য করবেন যে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু শিক্ষার্থীদের প্রতি একটি সহমর্মিতা আছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি কিন্তু বলেছেন যে আমরা তো ছাত্রদের এই আন্দোলনের বিপক্ষে কিছু বলি নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সমর্থন করেন কিনা, একটু ঘুরিয়ে বিপক্ষে কিছু বলি নাই। অন্যদিকে আপনি দেখেন ছাত্রলীগের সভাপতি, তিনিও বলেছেন যে যৌক্তিক আন্দোলনের সঙ্গে ছাত্রলীগ সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কাজেই আন্দোলনটার যে মূল দাবি, সেই দাবির সঙ্গে কিন্তু নীতিগত প্রশ্নে প্রায় সবাই একমত। দ্বিমত আমরা খুব একটা লক্ষ্য করি নাই, আর করলেও সেটা জোরালো না, কিংবা একটা শক্তিশালী গোষ্ঠীর কিংবা কারো না। কিন্তু সুরাহাটা হচ্ছে না, ক্লাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্ররা রাজপথে আছে, শিক্ষার্থীরা রাজপথে আছে, ব্যারিকেড দিচ্ছে, সাধারণ মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ ঢাকা শহরে এখন আর চলাচল করার যোগ্য ঢাকা শহর নাই, কয়েকটি এলাকা। অন্য
এলাকায় যেখানে ছাত্রগুলো অবস্থান করছে না, সেখানে হয়তো কেউ কেউ ভাববেন কই আমরা তো, তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন না এই যানজটের বিড়ম্বনাটা কত, বিশেষ করে শাহবাগ এলাকা, ফার্মগেট এলাকা এবং এই এলাকার কারণে এই এলাকার আশেপাশে পুরো এলাকা ব্যস্ত এলাকাগুলো, এবং এখানে আপনার অনেকগুলো হাসপাতাল আছে, চিকিৎসালয় আছে, মানুষের অফিস আদালত আছে, বাজারঘাট আছে, কেউ চলতে পারছে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। এই দুর্বিষহ যন্ত্রণা কিন্তু নাগরিক যদি পাল্টা প্রশ্ন করে যে আমরা কেন নেব, কেন আমি 4 ঘন্টা বসে থাকবো, একটা সিএনজিওয়ালা রিক্সাওয়ালা তার তো সারাদিনের ইনকাম বন্ধ হয়ে গেল। পণ্য মূল্য, নিত্য পণ্যের মূল্য যেভাবে এই বন্যা এবং অন্যান্য কারণে যেভাবে বাড়ছে, বৃষ্টি যেভাবে বাড়ছে, মূল্যস্ফীতি যে জায়গায় গিয়ে আছে, সেখানে তো সাধারণ মানুষের রিক্সা চালায় যারা দোকানদার ফুটপাতে ফেরি করে, তাদের জীবন তো আর চলছে না। এই 10 দিনে কিন্তু তারা অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তো এর দায়টা সাধারণ মানুষ কেন নেবে? এটাও তো একটা প্রশ্ন হতে পারে যে আমরা এই স্বাধীন দেশে এই ভোগান্তি, বিষয়টা তো আমার জন্য সৃষ্টি হয় না, তাহলে আমি ভোগান্তিটা কেন নেব? আমি যদি আমার জন্য যদি কিছু সৃষ্টি হতো, তাহলে আমি দুর্ভোগটার দায় নিতে পারতাম। তো এরকম একটা সরকারের সময়ে আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হলো যে নানা অজুহাতে কাল বিলম্ব করাটা ঠিক নয়। এটা দ্রুত সুরাহা করা। আমি যদি চাই যে না এটা হবে, নীতিগতভাবে যদি আমি একমত হই, তাহলে আমাকে দেখতে হবে যে হ্যাঁ, যদি আইনের মারপ্যাচও থাকে, তাহলে আমাকে দেখতে হবে যে কত দ্রুত সেই মারপ্যাচটা আমি খুলতে পারি। গতকাল ওই দিন আপনার দেখেন উচ্চ আদালত থেকে একটা রায় দিয়েছে যে এক স্থগিত পূর্ণ রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল আবার বলা হলো যে রায় আসলো এবং বলা হলো যে সরকার ইচ্ছা করলে কমাতেও পারে, বাড়াতে পারে। তো এই যে 1টা 2টা 3টা 5টা দিন চলে যায়, এতে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে এবং এবং একটা অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি জানি না, অশান্তির কথা যেটা বললেন, আপনাকে আমি জাস্ট বিনীতভাবে ওই প্রশ্নটা করি। কালকে বিশেষ করে বিভিন্ন জায়গায় যেভাবে, এতদিন তো শান্তিপূর্ণ ছিল, কালকে যেভাবে একটু উস্কানি বা বাধা দেওয়া সবকিছু মিলিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হলো, আজকে আবার ছাত্ররা আন্দোলন ডেকেছে, তারা সমস্ত বিশ্ববিদ্যালয়ে আবার একই কর্মসূচি আছে। এই যে দেখি না কি হয় এর মধ্যে যে অসন্তুষ্ট পারবে, সেটা ক্ষতির আশঙ্কা আছে। একটা কথা আমি বলি যে কালকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগ এলাকায় পুলিশের ব্যারিকেড যেভাবে ভেঙে ছাত্ররা গেছে, এইরকম একটা উত্তেজনাপূর্ণ মুহূর্তে যেই পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়, সেটা কিন্তু সৃষ্টি হয় নাই। খুব দেখবেন যে ছাত্রদের আন্দোলনটা কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে, খুব শান্তভাবেই হচ্ছে। পুলিশও কিন্তু যথেষ্ট মানে ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটা মোকাবেলা করছে। এবং আমি এই জন্য উভয় পক্ষকে কিন্তু আমি সাধুবাদ ব্যক্তিগতভাবে জানি, কারণ আমি তো অনেক ধরেন গত 40 বছরে বহু আন্দোলন দেখলাম। এরকম একটা বড় মুভ কালকে শাহবাগে যে পরিমাণ, যে সংখ্যক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল এবং পত্রপত্রিকায় যে ছবি এসছে, একটা অঘটন ঘটতে পারতো। আমার আশঙ্কার জায়গাটা সেটা, আমি বারবার টেলিভিশন দেখছিলাম আর বলছিলাম, এর মধ্যে যদি কোনো দুষ্ট 10টা ইটের চাকা পুলিশকে উদ্দেশ্য করে মারে, তাহলে ওইখানে পরিস্থিতিটা কি হবে? তৃতীয় কেউ যে সুযোগ নেবে না, এটা কে বলতে পারে? এবং আগামীতে নেবে না, এটা কে বলতে পারে? তখন পরিস্থিতিটা কি হবে? ছাত্রদের উপর গুলি, এটা আমরা সমর্থন করি না। ছাত্রদের উপর টিয়ার গ্যাস আমরা সমর্থন করি না। ছাত্রদের লাঠিচার্জ আমরা এটা, আবার পাশাপাশি এটাও আমরা চাই না যে ছাত্র পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ হোক, পুলিশের গাড়ি ভাঙচুর হোক, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়া হোক, কিংবা পুলিশকে একটা মার দেওয়া হোক, এটাও আমরা চাই না। তো সেই পরিস্থিতি, শাহবাগের পরিস্থিতিটাকে আমরা, পুলিশ কর্তৃপক্ষ যেভাবে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন, ছাত্ররা যথেষ্ট আমি বলবো যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তাদের শাহবাগের পরিস্থিতিটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু দুঃখ আমাদের যে অন্যান্য জায়গায় কিন্তু প্রবলেম হয়েছে। রাজশাহীতে রেল লাইন আটকে দেওয়া হয়েছে, রেল চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, এর আগেও হয়েছে এই আন্দোলনে। কমলাপুর থেকে সারা দেশের রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ভোগের শিকার হয়েছে। আমরা এটা চাই না। আমরা চাই না, আমরা স্বাস্থ্য দরকার হলে ঠিক আছে কথা হোক, ডায়ালগ, আলোচনা, সংলাপ, বিকল্প নেই। যদি এর জন্য 2 দিন লাগে 3 দিন লাগে, 72 ঘন্টার সময় ছাত্রদের পক্ষ দিতেও আমার মনে হয় না যে কোনো কার্পণ্য থাকবে। আর সরকারের পক্ষ থেকেও যদি কেউ যেই আলোচনা করেন, 72 ঘন্টা যথেষ্ট সময়, 48 ঘন্টা যথেষ্ট সময়। এটা সুরাহা হওয়া দরকার। এটাকে আর ছড়িয়ে দেওয়া যাবে না। 1 2 নম্বর,
এই আন্দোলনের মধ্য দিয়ে তৃতীয় কোনো পক্ষকে সুযোগ দেওয়া যাবে, সুযোগ দেওয়া যাবে না, সেটা খুব ভয়ঙ্কর হবে। কালকে শাহবাগে আমি বললাম তো, যদি 10টা ইটা আপনার পুলিশের উদ্দেশ্যে মারা হতো তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতো আমরা তো বলতে পারি না। এত বড় এত বড় ছাত্রছাত্রী, সেটা প্রচুর ছাত্রী, তাদের কি হতো আপনি বলেন? এটা তো এদেরই তো আমরা অভিভাবক, আমাদের ছেলেমেয়েরাই তো এখন ইউনিভার্সিটি পড়ে, এবং যারা পুলিশ ওখানে দাঁড়িয়েছে তারও তো আমাদের ভাই, আছে, আমাদের ভাই ব্রাদার, আরো ছেলেমেয়েরা হয়তো তাদের ছেলেমেয়েরাই ওখানে আছে, আন্দোলনে আছে। তো কোন দিকে যাবে? মানে সমস্যাটা কিন্তু সেখানেই। এবং কি চিত্রটা আপনি চিন্তা করেন। আমি খুব বিনীতভাবে বলি, এটা নিয়ে কোনো ইগোর সমস্যা থাকা উচিত এবং না, রাজনীতি করা উচিত না, এটা নিয়ে কোনো রাজনীতিকরণ করা মারাত্মকভাবে অপরাধ, মারাত্মকভাবে অপরাধ। এই রাজনীতি কিন্তু একটি ভুল রাজনীতি হবে এবং সেই রাজনীতির মাসুল কিন্তু অনেক দিতে হবে, অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে আরেকটি আলোচনা যেটা হচ্ছে, খুব ভয়াবহ আলোচনা, এবং ডে বাই ডে এই আলোচনার মধ্যে যে ধরনের তথ্য বেরিয়ে আসছে, 30 পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা স্বীকার, 30 পরীক্ষার 47 চেকে 10.5 কোটি টাকার লেনদেন স্বীকার করেছে সেই ভদ্রলোক। এবং আরেকটি ব্যাপার যেটা মন্ত্রী বলছেন, যে এই যে প্রশ্ন ফাঁসে যারা মহাসমারোহে কর্মকর্তা বনে গেছেন তাদের লিস্ট করা হচ্ছে, প্রয়োজনে তাদের শাস্তির মূলক ব্যবস্থা করা হবে। তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? আমি যে ভদ্রলোক, আমার অফিসার ঊর্ধ্বতন, তিনি যদি এই প্রশ্ন ফাঁস করে এসে এখানে বসে যান, তাহলে তার ভিতরেই বা কি টেনশন শুরু হয়েছে, বা তার বিরুদ্ধে যদি ব্যবস্থাটা চালু হয় তাহলে প্রশাসনিক অবস্থাটা কি দাঁড়াবে? না, এটা অনেকগুলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন কত সংখ্যক প্রশ্নপত্র ফাঁস করা প্রশ্নপত্রে উত্তীর্ণ হয়ে চাকরিতে অবতীর্ণ হয়েছেন, জীবন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, তাদের সংখ্যাটা কিন্তু এখন আমরা বলতে পারি না। যদি অনুসন্ধান করা হয়, বস্তুনিষ্ঠ অনুসন্ধান, প্রকৃত অনুসন্ধান, তাহলে সংখ্যাটা অনেক হবে, এটা আমরা ধারণা করতে পারি। এখন যারা 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর চাকরি করে ফেলছেন, তাদের কি হবে? তাদের আন্ডারে যারা আছেন, সেটা যেটা আপনি বললেন, এটা একটা মনস্তাত্ত্বিক জায়গাও তৈরি করবে, সামাজিক দ্বন্দ্বের জায়গা তৈরি করবে, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জায়গা তৈরি করবে, প্রশাসনিক দ্বন্দ্বের জায়গা তৈরি করবে। প্রশাসন কি করবে সেটা একটা বিরাট ব্যাপার, রাষ্ট্রের কি ভূমিকা হবে। তো সব কিছু মিলে, এবং আরেকটা হলো যে এই যে চক্রটা, এই চক্রটা কি 17-18 জনই সীমাবদ্ধ না, এর চেয়ে আরো বড়, এর চেয়ে বড় রাঘব বোয়ালের সঙ্গে জড়িত আছে। পত্রিকার শিরোনাম তো পড়লাম যে টাকাটা উল্টো পিরামিডের আকারে ভাগ করা হইতো, তার মানে উপর মহল বেশি পেত। এই জন্যে আমার মনে হয় এটা একটা অনেক বড় কাজ। তবে আমার মনে হয় যে এই শুধুমাত্র প্রশাসনিক তদন্তে, যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এটা সম্পূর্ণ করলে ঠিক হবে না। এটার সঙ্গে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া দরকার, এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি পাশাপাশি একটা প্রশাসনিক তদন্ত কমিটি, প্রয়োজনে 2 তদন্ত কমিটির সমন্বয়ে সবকিছু চূড়ান্ত করে, কারণ এখানে অনেকগুলো মানুষের জীবন মরণ অনেকগুলো পরিবারের বিশ্বাসেরও জড়িয়ে আছে। পিএসসির মতো প্রতিষ্ঠানের জায়গায় যদি এরকমের অবিশ্বাস ঢুকে পড়ে, তাহলে আমি আস্থা রাখবো? আস্থা কোথায় রাখবেন আপনি বলেন? যে বাংলাদেশে এখন মেডিকেলের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, তো সেখানে সেই ছেলেটা যদি মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস করা প্রশ্নে পাশ করে ভর্তি হয়, পড়াশোনা করে, 5 বছরের জায়গায় 7 ছুরি চালান, মারাত্মক একটা জায়গা সৃষ্টি হয়েছে। আরেকটা হলো যে যারা শিক্ষক, তারা যদি ফাঁস করা প্রশ্নে পাশ করে চাকরি পান, তো তাদের তারা কি শিক্ষা দেবেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এসে আমাদের ধাক্কা দেয়, এবং আমাদের জাতির নৈতিক এবং সততার জায়গাটা পর্যন্ত ধাক্কা দেয়। এটা আমার মনে হয় না যে আমাদের জন্য খুব সুখকর, মর্যাদাকর কোনো একটা কিছু, সুখকর অভিজ্ঞতা হবে বলে তো মনে হয় না। এটা একটা ভয়াবহ মানে দুর্নাম, অপবাদ, এবং আমি বললাম তো দ্বন্দ্বের অবস্থা সৃষ্টি করবে। সেটা সামাজিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, প্রশাসন ক্ষেত্রে, সর্বত্র। এবং এদের সংখ্যাটা তো কম না, 30টি পরীক্ষায় সম্ভবত প্রশ্ন উত্তর। এটা কি চিন্তা করা যায় আপনি বলেন? এবং সেটা প্রকাশ্যে স্বীকার করছে যে আমি প্রশ্নপত্র ফাঁস করেছি, টাকা আয় করেছি, এবং একজন বলছেন যে এই টাকা আমি ধর্মীয় কাজে ব্যবহার করেছি। বাহ, কি চমৎকার কথাবার্তা। একই সাথে শিক্ষকদের আন্দোলন নিয়ে একটা কথা বলতে চাই, যে এটা তো পাশাপাশি শিক্ষকদের আন্দোলনও চলছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের।
তো এইটার তো কোনো সুরাহার কি লক্ষণ দেখছেন আপনি? ধরেন আপনারা, আমি ছোট্ট করে এটা জানতে চাই, বলা হলো ছাত্রছাত্রীকে তোমরা ক্লাসে ফিরে যাও, যারা আন্দোলন করছে, তো ওরা ক্লাসে ফিরে যাবে কোথায়? তো ক্লাস তো বন্ধ। অদ্ভুত অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। সবসময় আপনি দেখবেন যে দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে কখনো যৌক্তিক দাবি, কখনো অযৌক্তিক দাবি, কখনো ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার দাবি, কখনো অন্যায়কে প্রতিষ্ঠা করার দাবি। এই দাবিতে বাংলাদেশের মানুষ বারবার জিম্মি হয়েছে, বাংলাদেশের জনগণ বারবার জিম্মি হয়েছে বিভিন্ন পেশার কাছে। খুব সুস্পষ্টভাবে আমি বলতে চাই, বিভিন্ন পেশার, দায়িত্বশীল পেশার কাছে পর্যন্ত জিম্মি হয়েছে। সড়ক পরিবহনের নেতা কর্মীরা করেছে, আমি অনেক সময় মনে করি না ঠিক আছে, তারা করেছে, তারা তো করতেই পারে, কিন্তু দায়িত্বপূর্ণ যাদের সমাজে মর্যাদা আছে, যাদের একটা নৈতিক দায়িত্ব আছে, আমরা মনে করি সাংবিধানিক দায়িত্ব আছে, এবং রাষ্ট্রীয় অর্থে যারা শিক্ষা সম্পন্ন করেন, তেমন গোষ্ঠীও কিন্তু বাংলাদেশের জনগণকে বারবার জিম্মি করেছে এবং দাবি আদায় করেছে। কিছু হলেই আপনার হাসপাতালে স্ট্রাইক হয়ে যায়, আপনি চিন্তা করতে পারেন রুগীদের কি দোষ? কিছু হলেই সড়ক বন্ধ হয়ে যায়, সাধারণ যাত্রীদের কি দোষ? আপনি দেখেন সরকার ট্রেন চালাবে, বাস মালিকরা বলে যে না, রেল স্টেশন এখানে বন্ধ, রেল এখানে থামতে পারবে না, আমার বাস চলবে। হ্যাঁ, কক্সবাজার থেকে এই বিশেষ ট্রেন আসা যাওয়া করতে পারবে না। কি অদ্ভুত ব্যাপার! আপনি আইন করবেন, দোষ করবে, আইন করবেন সাজা দেওয়ার জন্য, বলে না এই সাজা এত বড় সাজা হতে পারে, মানি না। গণপরিবহন আইন করে সরকারকে বছরের পর বছর বসে থাকতে হয়, এটা বাস্তবায়ন করা যায় না। আপনি দেখেন বাজার সিন্ডিকেটের কথা বলেন, বাজারের পরিস্থিতি আজকে কি? এই যে রোজগারের সঙ্গে খরচের ফারাক আকাশ পাতাল। কোনো মানে তরকারিতে হাত দেওয়া যায় না, ডিমে হাত দেওয়া যায় না, আলু 70 টাকা কেজি বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন কেন আলুর এত অভাব? না, আলু আছে, দামটা বেড়েছে, চাল থাকে, দাম বাড়ে। আপনি দেখেন প্রত্যেকটা জিনিস, পেঁয়াজ আছে, দাম বাড়ে। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা যারা এটা বাড়ায়, সংঘবদ্ধভাবে বাড়ায়, এই মৌসুমী ব্যবসায়ী, এই সিন্ডিকেট, অনেকে দেখে সিন্ডিকেট বলতে চায়, অনেক ধন্যবাদ, তাদের আমরা কিছু করতে পারি না, অসহায়। প্রিয় দর্শক, কথা তো বলাই যায় অনেক কথা, কিন্তু কষ্টের কথাগুলো খুব কষ্টের সঙ্গেই আমরা উল্লেখ করলাম। এর একটি সমাধান হওয়া খুব জরুরি দরকার। বিশেষ করে বাজার পরিস্থিতির নিয়ন্ত্রণটা খুবই জরুরি। সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।